আমরা উনিও আপনাদের এলাকার কৃতি সন্তান, চুলারঘাটের কৃতি সন্তান এবং ভালো বিতার্কিক আমার বন্ধু, এবং উনি একটি কলেজের অধ্যক্ষ, এবং উনি অধ্যক্ষ হওয়ার পরে এই কলেজের শিক্ষার গুণগত মান থেকে শুরু করে সহশিক্ষামূলক কার্যক্রমে এই কলেজটি ভালো করছে। জহুর খান ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ মাহমুদ। আরো বক্তব্য শুনেছি আমরা অভিজ্ঞ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, অভিজ্ঞ বিশিষ্ট আইনজীবী এবং এককালের বিতার্কিক ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন শাহফুজ্জামান, আমার অত্যন্ত পরিচিত মানুষ, কবি, এই এলাকার কৃতি সন্তান তায়ের খান, এবং আমাদের সকলের প্রিয় জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের অভিভাবক তুল্য, আমাদের পিতৃস্থানীয় শিক্ষকবৃন্দ, যারা গণিদন হিসাবে আজকে সংগঠিত হয়েছে, আরও কয়েকজনকে ক্লাস দেওয়া হবে, সেই সকল মানুষ গড়া কারিগর শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিকাল। আমি অত্যন্ত দুঃখিত, আমি তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, আমি বই পড়ে যেতে পারতাম, আরও অনেক কথা বলতে পারতাম। এখানে আমরা যারা বেশিরভাগ কিন্তু শিক্ষকরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে আনলে, আমি আগেই বলি যে শিক্ষকরা তো 50 মিনিটের মধ্যে শিক্ষকরা বক্তব্য শেষ করতে পারবে, কারণ শিক্ষকরা সবসময় তার কাছে সারা বিশ্ব হচ্ছে কাছে। শিক্ষকরা যখন একটা ক্লাস করে আড্ডা দেন, এটাকেও কিন্তু তুমি ক্লাসরুমে মনে করেন, এবং সত্যিকারের একজন শিক্ষকের কাছে সে ছাড়া বাকি সবাই কিন্তু তার কাছে ছাত্র। সুতরাং শিক্ষকদের যখন আপনারা ইনভাইট করবেন, এবং এখানে যারা বক্তব্য রেখেছেন সবাই কিন্তু শিক্ষক, তো শিক্ষকরা যে এত সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন, আমি এই জন্য এটার দায়িত্ব আমার। আমি আসলে এই অনুষ্ঠানটাতে আমি এই তার বিশেষ করে সিদ্দিকুর রহমানের প্রেশারে এখানে আসছে, আমি একটা অনুষ্ঠানের দায়িত্বে আমি আমাদের পক্ষে যেমন বলছে আমাদেরকে হাই স্কুলের 100 বছর করতে আপনাদের এটাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামীকালকে সারাদিন এটা প্রোগ্রাম চলবে, আপনারা আমাদের শহরে গেলে আপনারা আমন্ত্রিত, আমাদের শিক্ষকদেরও দাওয়াত দিচ্ছি। ওই অনুষ্ঠানটাতে আসলে ব্যাপক কাজ, আমি ওইটা ফেলে কিন্তু এখানে আসছি, যার জন্য আমি বলে আসছি যে আমি 1 ঘন্টা সময় থাকবো, এরপরও কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ওইখানে যেতে হবে, এই জন্য আমি তাড়াহুড়ো করেছি, আরও অনেক সময় দিলে আরও ভালো লাগবে। তো যাই হোক, এখানে খুব সুন্দর আয়োজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করছি, পরিবর্তিত, কেউ কারো কথা শুনে না, সবাই নিজেকে মনে করে যে আমি সবচেয়ে বেশি জানি। সুতরাং অন্যের কথা শোনার মন মানসিকতা নয়। আপনারা যে এখানে বসে আমাদের মতো মানুষের কথা শুনছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু আব্দুল্লাহ মাহমুদ বলছেন যে ভাষা আন্দোলনের গুরুত্ব কতটুকু। ভাষা আন্দোলনটা শুধু ভাষার আন্দোলন হিসাবে দেখতে হবে না, এটা হচ্ছে আমাদের এই রাষ্ট্রের মূল ভিত্তি, এই রাষ্ট্রের শুধু মূল ভিত্তি। এটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। কিভাবে? আমাদের বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলতো, সেই ভাষাকে বাদ রেখে যেটা কম সংখ্যক মানুষ কথা বলতো, ওইটাকে চাপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। পরিকল্পনা হচ্ছে এটি যে শুধু ভাষাকে চাপিয়ে দেয় না, আরেকটা সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া, এবং আরেকটা সংস্কৃতিকে যখন আমি চাপিয়ে দেব, তখন আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে সব কিছু তার অধীনে চলে যাবে, এবং দীর্ঘদিন এই রাষ্ট্রকে শাসন করা যাবে। এইগুলো ছিল হীন চরিত্র, এবং সেই হীন প্রচেষ্টার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এবং যে প্রতিবাদ করতে গিয়ে আমাদের সালাম বরকত রফিক সহ অনেক মানুষ সেই রক্ত দিয়েছিল, এবং এটার স্মৃতিতে আপনার 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের একটা শোক দিবস। এবং এটার উপর ভিত্তি করে, এই ভাষাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের বাঙালিদের পৃথক রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি, এবং ভাষার জন্য অনেক জাতি কিন্তু রক্ত দিয়েছে। আমাদের মণিপুরি, আমাদের পাশের রাজ্য, তারা রক্ত দিয়েছে, তামিলরা রক্ত দিয়েছে, আসামের মানুষজন তাদের ভাষার জন্য রক্ত দিয়েছে। এই ভাষার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু প্রাণ দিয়েছে, কিন্তু বাংলা ভাষার জন্য যে রক্তটা দিয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা রয়েছে। 1997 সালে কফি আনান যখন জাতিসংঘের মহাসচিব, তখন একটা পরিকল্পনা করা হয় যে একটা আন্তর্জাতিক মাতৃভাষা নামে একটা দিবস জাতিসংঘ যে অঙ্গ সংগঠন ইউনেস্কো এটা করবে। তখন এটা নিয়ে গবেষণা শুরু হয়, এবং আমাদের 2 জন প্রতিযোগিতা বাঙালি কানাডাতে ছিলেন, তারা এটা নিয়ে কাজ করেন যে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে নতুন একটি দিবস আসবে, সুতরাং বাংলাদেশের এই ঘটনাটা এটাকে
আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। তারা কাগজপত্র জমা দেন এবং তখনকার সময় ইউনেস্কো 5টা স্থায়ী সদস্য ছিল, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে হাঙ্গেরি, একটা হচ্ছে কম্বোডিয়া, আর একটা হচ্ছে বাংলাদেশ। এই 5 রাষ্ট্রের সম্মিলিত প্রস্তাব একক প্রস্তাব হিসাবে কিন্তু যদি যায় তাহলে এটা আলোচ্য সূত্র হবে এবং 5 রাষ্ট্রকে তখন বাংলাদেশ এটা ম্যানেজ করা সম্ভব ছিল। বাকি 4টাকে ম্যানেজ করে এটা এককভাবে একটা সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী 1997 সালে ইউনেস্কোর সভায় 198টা দেশের মধ্যে 198টা দেশ কিন্তু এই প্রস্তাবে পক্ষে ভোট দেয় এবং এই 21শে এপ্রিলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 1998 সাল থেকে পালন করা হয়। এটা ছিল মোটামুটি ইতিহাস আজকে সেই আন্তর্জাতিক মাতৃভাষা। কিন্তু যে আশা এবং প্রত্যাশা নিয়ে এই দিবসটা ঘোষণা করেছিল আমরা কিন্তু এটাও অর্জন করতে পারিনি, অর্থাৎ আমাদের ভাষাটাকে আরো বেশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তোলার যে একটা সুযোগ আমাদের ছিল সেই সুযোগটা কিন্তু আমরা হাতছাড়া করেছি। তো আজকে এই মুহূর্তে পৃথিবীর আমাদের বন্ধু সুভাষ দেব বলেছে যে কত মানুষ রয়েছে, এর মধ্যে প্রায় 30 কোটি মানুষের প্রথম ভাষা হচ্ছে বাংলা। তো আমাদের যদি 17 কোটি মানুষ হয়ে থাকে তাহলে বাংলাদেশ ছাড়াও আমাদের ভারত, তারপরে অরুণাচল সহ এদিকে বিহার সহ আরো 13 কোটি মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তো ভাষাটা শুধু ভাষা হিসেবে দেখতে হবে না, ভাষার সাথে কিন্তু ইতিহাস জড়িত, ঐতিহ্য জড়িত, সংস্কৃতি জড়িত। আমাদের নাওয়াচড়াতে একটা জাতিগোষ্ঠী আছে মাত্র 4 জন, এই 4 জনের সদস্য মাত্র 4 জন। এই 4 জনের একটা আলাদা ভাষা রয়েছে, এই 4 জনের একটা আলাদা সংস্কৃতি রয়েছে, এই 4 জনের আলাদা একটা ধর্ম রয়েছে এবং এই 4 জন যদি মানুষ মারা যায় এর মধ্যে 2 জন কিন্তু বয়স্ক আর 2 জন একটু ইয়াং, এই 4 জন মারা গেলে কিন্তু একটা ভাষা পৃথিবী থেকে চলে যাবে, একটা সংস্কৃতি চলে যাবে, একটা ধর্ম চলে যাবে। এবং আমরা এইভাবে প্রতি 2 সপ্তাহে, উনি বলেছেন যে 7000 ভাষা রয়েছে, হ্যাঁ সত্য, কিন্তু প্রতি 2 সপ্তাহে একটা ভাষা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, প্রতি 2 সপ্তাহে। অর্থাৎ এটার ভাষাভাষী মানুষ বিলীন হয়ে যায় বা ওই ভাষায় কেউ কথা বলে না, ওই ভাষা নিয়ে চর্চা হয় না। তো এটা কিন্তু উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা ছিল 1952 সালের যে চেতনা, এই চেতনাটা ছিল এই সকল সব ভাষাকে আমরা সম্মান জানাবো। তো এই ভাষাগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আজকে যারা গুরুজন তারা দেখেন শিক্ষক, আপনার এই যে আমাদের সমাজে এত পরিবর্তন সবকিছু কিন্তু এই শিক্ষকদের জন্য, এবং তারা মানুষ গড়ার কারিগর, সারা জীবন তারা ত্যাগ স্বীকার করে গেছে, সারা জীবন ত্যাগ স্বীকার করে আজকে একেবারে জীবন সায়নে এবং অবসর জীবন কাটাচ্ছে। এবং শিক্ষকদের কিন্তু কোনো অবসর নেই, শিক্ষকরা মৃত্যুর 8 দিন পর্যন্ত শিক্ষক, ঠিক আছে। তো এখন যে জিনিসটা হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কিন্তু শিক্ষক হিসাবে এই জাতির জন্য প্রেরণ করেছিলেন, সুতরাং শিক্ষকদের মর্যাদা কিন্তু অনেক। আমরা যদি আজকে এই শিক্ষকদের অভিজ্ঞতার কথা শুনতে পারতাম আরো বিস্তারিতভাবে, আমরা আরো উপকৃত হতাম। তো আপনারা এখানে গণ পাঠাগার থেকে শিক্ষকদের সংবর্ধনার উদ্যোগ নিয়েছেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সংবর্ধনা প্রদানের মাধ্যমে আসলে আমরা কিন্তু নিজেরা সম্মানিত হচ্ছে এবং আমরা শিক্ষকদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা ছিল, আমরা যে ঋণী ছিলাম, এই ঋণ কিন্তু শোধ করা যাবে না, এই সংবর্ধনা দিয়ে বা তাদেরকে সম্মান দিয়ে শোধ করা যাবে না। এবং তারা যে শিক্ষকতায় যে সারা জীবন তারা ব্যয় করে দিয়েছেন, এই ত্যাগ স্বীকার করেছেন, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল না যে তারা অবসর জীবনে সালাম পাবেন, সম্মান পাবেন, এটার জন্য কিন্তু তারা সারা জীবন বিলিয়ে দেন না। কিন্তু তারপরও আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যদি সম্মান করি আমাদের জীবন সাইন্য, আমরা আমাদের শিক্ষকের ছাত্রর কাছ থেকে আমরা আমাদের সমাজ থেকে সম্মান পাবো। এবং এটা হচ্ছে একটা মানে আপনার কি বলবো যে এক্সচেঞ্জের ব্যাপার, যে আপনি যতটুকু করবেন আপনার এটার বিনিময়ে ততটুকুই পাবেন। তো যাই হোক, আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পাঠাগার সামনের দিকে এগিয়ে যেতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করার এই সহযোগিতা অব্যাহত থাকবে। এবং আমাদের সুভাষদেব বলেছেন যে আমরা যে বইগুলো, এই বইগুলো যদি এখানে দেওয়া হয় তাহলে অন্যরা পড়তে পারবে, আমি কিছু বই দেওয়ার একটা ব্যবস্থা করব। এবং এই যে বইমেলা, এই বইমেলার আমি তুরন্ত সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করার চেষ্টা করব, আমরা সবাই ভালো মানুষ হব, ভালো জাতি হিসেবে